দেখো স্ক্রিনটা দেখতে পাচ্ছ কি আমাকে বলো, আমি শেয়ার করছি। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো লাস্ট হোপফুলি আমরা পাইথনের আর্গুমেন্ট যেগুলো ছিল সেইগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, তাই তো? তো ভ্যারিয়েবল লেন্থ আর্গুমেন্ট হয়েছিল। হুম, তো আর্গুমেন্ট হোপফুলি আমরা শেষ করে উঠেছিলাম। লাস্টে আমাদের টাইপস অফ আর্গুমেন্ট হয়েছিল। এখানে আমরা দেখেছিলাম যে ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট কিভাবে পাস করা হয়, এটা দিয়েই আমরা শেষ করেছিলাম আগের ক্লাসটা, তাই তো? হ্যাঁ স্যার। হুম, তো আমাদের আর্গুমেন্ট পোর্শনটা তাহলে কমপ্লিট হয়ে গেছে। ফাংশনের যে কটা আর্গুমেন্টের ক্লাসিফিকেশন ছিল সেগুলো আমরা কমপ্লিট করে উঠেছি। তো আজকে আমরা যে নতুন জিনিসটা দেখব, ফাংশনেরই একটা পার্ট, সেখানে আমরা দেখব স্কোপ। তো এই জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, পাইথন স্কোপ অফ ভেরিয়েবল। তো আমরা সি প্রোগ্রামিং এও এই জিনিসের কনসেপ্টটা একটু শিখেছিলাম। সেখানেও আমরা লোকাল এবং গ্লোবাল স্কোপ ভেরিয়েবলের কথা জেনেছিলাম। একটা লোকাল ভেরিয়েবল হতো, একটা গ্লোবাল ভেরিয়েবল হতো। তোমাদের কি মনে আছে যে কনসেপ্টটা কি হতো? লোকাল এবং গ্লোবাল ভেরিয়েবলে কি হতো, কারোর মনে আছে? আচ্ছা, অনেক দিন হয়ে গেছে, হয়তো ভুলে যেতে পার। তো আজকে আমরা সেই জিনিসটাই আবার একবার রিভিশন দিয়ে দেব। বেসিক্যালি লোকাল ভেরিয়েবল বলতে কোনো একটা ফাংশনের ভেতরে যখন একটা ভেরিয়েবলকে আমরা ইউজ করছি এবং তার লিমিটেশনটা ওই ফাংশনের মধ্যেই থাকছে, তখন সেটা লোকাল। আর গ্লোবাল মানে তুমি বাইরে এমন জায়গায় একটা ডিক্লেয়ার করলে যেটা সমস্ত ফাংশন ইউজ করতে পারছে, তাই জন্য তাকে গ্লোবাল ভেরিয়েবল বলা হচ্ছে। তো এখানে ডেফিনেশনটা দেওয়া আছে, একটু পড়া যায়। কি বলছে দেখো, পাইথন স্কোপ অফ ভেরিয়েবল: the scope of variable depends upon the location where the variable is being declared. তো খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে একটা ভেরিয়েবলের স্কোপ ডিপেন্ড করে তার লোকেশনের উপর, অর্থাৎ ভেরিয়েবলটা কোথায় ডিক্লেয়ার হচ্ছে সেই লোকেশনের উপর তার স্কোপটা ডিপেন্ড করছে। The variable declared in the one part of the program may not be accessible to the other parts. In Python, the variables are defined with the two types of scope. শুধু পাইথন নয়, সি এর ক্ষেত্রেও এই স্কোপ ছিল, গ্লোবাল ভেরিয়েবলস অ্যান্ড লোকাল ভেরিয়েবলস। তো ভেরিয়েবল জিনিসটা হোপফুলি একটু আইডিয়া তোমাদের দিতে পারলাম। আগেও তোমাদের ছিল আইডিয়াটা, ভুলে গেছো অনেকদিন প্র্যাকটিস হয়নি বলে। তো সেই জিনিসটা এখানে আমরা আবার রিক্যাপ করলাম। তো এবার এই জিনিসগুলো আমরা ডিটেলসে কোডের থ্রুতে দেখবো যে কিভাবে কাজ করছে এবং কিভাবে আউটপুট গুলো জেনারেট করছে। ঠিক আছে? তো সবাইকে ফার্স্টে বলবো, এই যে ডেফিনিশনটা, এই ডেফিনিশনটা একটু নোট করো। তারপরে আমরা ডাইরেক্ট কোডের থ্রুতে জিনিসগুলোকে আইডেন্টিফাই। ঠিক আছে? তো সিমিলার ওয়েতে তোমরা নোট ডাউন করো, হয়ে গেলে চ্যাট বক্সে রেসপন্স করো। করে ফেলেছো। তো এবার চলো প্র্যাকটিক্যালি একটু দেখা যাক কি বলছে। দেখো, দ্য ভেরিয়েবল ডিফাইন্ড আউটসাইড দ্য ফাংশন ইজ নোন to have a global scope, whether the variable defined inside the function is known to have the local scope. তো নাম থেকেই জিনিসটা বুঝতে পারছো, যখন একটা ভেরিয়েবলকে একটা ফাংশনের আউটসাইডে ডিফাইন করা হচ্ছে তো সেটাকে বলা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। আর যখন একটা ভেরিয়েবলকে একটা ফাংশনের ইনসাইডে ডিফাইন করা হচ্ছে তখন সেটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। চাইলে শর্টে একটু লিখে রাখতে পারো। তো একটা দুটো লাইনে একটু লিখে রাখো, কারণ এর উপর ডিপেন্ড করেই আমরা আউটপুট গুলো জেনারেট কিভাবে হচ্ছে দেখ। তো এই লাইনটা একটু লিখে নাও। দেখো, এখানে কি হচ্ছে, একটা ফাংশন ডিফাইন করা হয়েছে। আমরা কি যেভাবে ফাংশন ডিফাইন করে থাকি, ডেফ দিয়ে শুরু করতে হয় ফার্স্টে, তারপর ফাংশনের নামটা লিখে প্যারামিটার যদি থাকে তো পাস করতে হয়, নাহলে তুমি ব্র্যাকেট ওপেন ক্লোজ করে সিম্পলি কোলন সাইন দিয়ে এরপর এই ফাংশনের ভেতরে তুমি যেটা লিখতে চাইছো, এখানে একটা মেসেজ প্রিন্ট করা হচ্ছে, হ্যালো আই অ্যাম গোয়িং টু প্রিন্ট মেসেজ বলে এখানে এটা একটা মেসেজ প্রিন্ট করতে চাইছে, এরকম একটা সেন্টেন্স এখানে লেখা আছে। তারপর কি হচ্ছে, ফাংশন এখানে একটা নোট দেওয়া আছে, দ্য ভেরিয়েবল মেসেজ ইজ লোকাল টু দ্য ফাংশন ইটসেলফ। যেহেতু আমরা ফাংশনের মধ্যেই এই জিনিসটা করেছি তাই জন্য এটা লোকাল হয়ে গেল। এবার প্রিন্ট করলে মেসেজ, তাহলে মেসেজটা প্রিন্ট হবে। এবার আমি যদি প্রিন্ট মেসেজ যে ফাংশনটা আছে ওটাকে কল করি তাহলে ওই জিনিসটা কল হবে। ঠিক আছে?
কিন্তু আমি যদি বাইরে এসে প্রিন্ট মেসেজ করি, এই মেসেজ ভেরিয়েবলটা দেখো এই ফাংশনের ভেতরে, ভালো করে বোঝো। এই মেসেজ ভেরিয়েবলটা কোথায় আছে? এই ফাংশনের ভেতরে। কিন্তু এটা ফাংশনের আউটসাইডে নেই। আমার ফাংশন এখানে এন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে, এত দূর অব্দি আমার ফাংশনটা এন্ড হয়ে গেল। আমি বাইরে এসে ফাংশনটাকে কল করতে পারি, ফাংশনটা কল করলাম, ঠিক আছে। কিন্তু বাইরে যেহেতু এই মেসেজ বলে ভেরিয়েবলটা নেই, তাই আমি ডাইরেক্ট এইভাবে মেসেজ ভেরিয়েবলটাকে কল করতে পারবো। প্রিন্ট মেসেজ এইভাবে আমি লিখতে পারবো না, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু আমার কাছে একটা এরর মেসেজ আসবে, কি বলছে? দিস উইল কজ অ্যান এরর সিন্স এ লোকাল ভেরিয়েবল ক্যান নট বি অ্যাক্সেসেবল হিয়ার। যেহেতু লোকাল ভেরিয়েবল শুধুমাত্র ফাংশনের মধ্যেই ওটা ইউজ হতে পারে, মানে যে ফাংশনের মধ্যে ডিফাইন করা হয়েছে, মেসেজটা এই প্রিন্ট মেসেজ ফাংশনের মধ্যেই ডিফাইন করা হয়েছে। তো এর স্কোপ কিন্তু ওই ফাংশনের মধ্যেই লিমিটেড, তাই জন্য এটাকে বলা হচ্ছে লোকাল ভেরিয়েবল, ঠিক আছে। তাই জন্য যখন আমি এই জিনিসটাই বাইরে প্রিন্ট করার চেষ্টা করব, তখনই কিন্তু একটা এরর মেসেজ আসবে। ভালো করে বোঝো, আমার ফাংশন এত দূর অবধি, এখান থেকে শুরু হয়ে আমার এত দূর অবধি ফাংশন, সেখানে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি মেসেজ, সেখানে আমি তার মধ্যে যা ইচ্ছা স্টোর করেছি, হলো। এবার ফাংশনটার বাইরে এসে আমি মেসেজ, প্রিন্ট মেসেজ যে ফাংশনটা, ওটাকে আমি কল করলাম, তাহলে সিম্পলি এর ভেতরে যে কাজটা হচ্ছে প্রিন্ট করার, ও প্রিন্ট করে দেবে। কিন্তু এই মেসেজ বলে যে ভেরিয়েবলটা, এইটা কিন্তু আমার লোকাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল নয়, শুধুমাত্র প্রিন্ট মেসেজ ফাংশনই এটা অ্যাক্সেস করতে পারে। তাই জন্য বাইরে যখন আমি প্রিন্ট মেসেজ লিখবো, কিন্তু এরর দেবে। চলো কোডটা হাতে নাতে একটু চালিয়ে দেখা যাক। তো আমি এখানে একটা ফাংশন তৈরি করে নিই, ডিএফ, মনে করো প্রিন্ট মেসেজ, আমি এফএম লিখলাম, প্রিন্ট মেসেজ, ওকে। তো শর্টে তোমরাও করতে পারো। এরপর আমি এখানে ফাংশনটা শুরু করছি। এবার মেসেজ মনে আমি এম বলে একটা ভেরিয়েবল নিয়ে বলছি, সেখানে কিছু লিখে রাখতে চাইছি, মনে করো হ্যালো ওয়ার্ল্ড, ওকে। তো এটা লেখার পরে আমি বাইরে এসে যদি কিছু তুমি কমেন্ট আউট করতে চাও, কমেন্ট আউট করতে পারো, না হলে আমি শুধু প্রিন্ট করব এই এমটাকে, হলো। এটা করলাম। করার পরে তুমি এবার ফাংশনের বাইরে বেরিয়ে এসো, ফাংশনের বাইরে বেরিয়ে এসে তুমি যদি এই জিনিসটাকে ডাইরেক্ট কল করো, তাতেই আমি ফাংশনটাকে ডাইরেক্ট কল করে দিলাম, হলো। এরপরে এটা যদি আমি প্রপার ওয়েতে রান করি, দেখো রান করলে আউটপুট আসবে, দেখো হ্যালো ওয়ার্ল্ড আউটপুটটা এলো। কিন্তু তুমি যদি এখানে এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করার চেষ্টা করো, এই যে এম বলে ভেরিয়েবলটা, সেক্ষেত্রে তোমাকে এরর দেবে। চলো রান করে দেখা যাক। দেখো এখানে কিন্তু এরর চলে এলো। কি এরর বলছে? নেম ইজ নট ডিফাইন্ড, কারণ এটা ফাংশনের মধ্যে ডিফাইন্ড, কিন্তু ফাংশনের আউটসাইডে এটাকে আমরা ডিফাইন করিনি। তুমি যদি বাইরে তুমি এখানে একটা এম বলে ভেরিয়েবল তৈরি করতে, সেক্ষেত্রে হতো, সেখানে মনে করো আমি হাই লিখি, ওকে। তো সেক্ষেত্রে বাইরে যখন এটা প্রিন্ট হবে, ফার্স্টে তাহলে তোমার প্রিন্ট হবে হ্যালো ওয়ার্ল্ড, তারপর প্রিন্ট হবে হাই। তো দেখো কি হয়। তো দেখো ফার্স্টে এই ফাংশনটা কল হলো, এর মধ্যে যেটা ছিল সেটা প্রিন্ট করে দিল। তারপর সেম ভেরিয়েবল আমি এটা বাইরে ডিক্লেয়ার করলাম, তাই জন্য এই ভেরিয়েবলের মধ্যে যেটা ছিল হাই সেটা, ওকে। তো এইভাবে আমার লোকাল এবং গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে ক্লাসিফাই করতে পারি। হোপফুলি বুঝতে পারলে। দেখো কোডটা রান করে সবার রান হচ্ছে কিনা, প্রপার ওয়েতে রান হচ্ছে কিনা আগে দেখো। যদি কোথাও বুঝতে সমস্যা এখনো হয়ে থাকে, কোশ্চেন করো। আমরা আরো দু একটা কোডিং দেখবো, কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে তারপর। তো এতদূর অব্দি সবাই বুঝতে পেরেছো কি? একবার দেখ, কোথাও ডাউট হলে একবার জিজ্ঞাসা করে। কোডে মুভ করি। তো এটা দেখো আউটপুট এখানে মেনশন করা আছে। তো এটার আউটপুট এইভাবে আসবে, এখানে যেহেতু এইটা কল হচ্ছে তাই জন্য একটা এরর মেসেজ আসছে। তো এভাবে আসছে, ঠিক আছে। এবার আমি এক্সাম্পল টু দিকে মুভ করি। তো এক্সাম্পল টু তে আমরা আগের দিন দেখেছিলাম ভেরিয়েবল আর্গুমেন্টের কনসেপ্ট, তাই তো? হোপফুলি সবার মনে আছে, বা এটাকে প্যারামিটারও বলতে পারো। হোপফুলি মনে আছে সবার। সেখানে আমরা আগে থেকে ডিফাইন করতে পারি না যে কতগুলো প্যারামিটার বা আর্গুমেন্ট ওখানে পাস করবে। তো সেক্ষেত্রে আমরা ভেরিয়েবল আর্গুমেন্টের হেল্প নিতে পারি। তার সিনটেক্সটা ওরকম ছিল, স্টার ARGS, বা তুমি ওখানে যা ইচ্ছা নাম দিতে পারো, সেটা কোনো ম্যাটার করছে না। আহ, এবার এইভাবে আমরা যদি ভেরিয়েবল আর্গুমেন্টেও কাজটা করি, সেম জিনিসটাই হবে। দেখো এখানে কি করছে, ডেভ ক্যালকুলেট বলে একটা তোমার ফাংশন তৈরি করছে। ক্যালকুলেট ফাংশন কি করছে,
তার মধ্যে একটা ভেরিয়েবল আছে, তার আগে ওখানে একটা প্যারামিটার পাস করছে, একটা নয় বেসিক্যালি যতগুলো পাস করবো সেই মতো অ্যাডজাস্ট করবো, তাই জন্য ওর আগে দেখো স্টার সাইনটা আছে। আমরা ভেরিয়েবল লেন্থ দেখেছিলাম কিভাবে পাস হয় আগের ক্লাসে। তো তাই জন্য দেখো এ আর জি এস এর আগে স্টার সাইনটা আছে। ওকে, এবার সাম ইকুয়ালস টু জিরো। ওকে ফাইন, সাম একটা ভেরিয়েবল যেখানে আমরা জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করেছি। এবার একটা ফর লুপ ঘোরাচ্ছি ফর এ আর জি, মানে আর্গুমেন্ট, এটা তুমি আই দিয়েও ঘোরাতে পারো, ওটা কোনো ম্যাটার করছে না। ফর এ আর জি ইন এ আর জি এস, মানে এই এখানে কতগুলো এ আর জি এস আছে, এ আর জি ইন এ আর জি এস, এবার সেটা ইউজারের উপর ডিপেন্ড করছে কতগুলো সে প্যারামিটার পাস করছে, ওই জন্য আমরা ফর লুপ ঘোরাচ্ছি। একটাও হতে পারে, মাল্টিপলও হতে পারে। তো সেই জন্য আমি কি করছি, একটা ফর লুপ ঘোরাচ্ছি ফর এ আর জি ইন এ আর জি এস, মানে যতগুলো হবে সেই পর্যন্ত ফর লুপটা ঘুরবে। এরপর এর ভেতরে কি করছি, সাম বলে যে ভেরিয়েবলটা আমরা ইনিশিয়ালাইজ করে রেখেছিলাম জিরো দিয়ে, এই সাম বলে ভেরিয়েবলটাতে সাম প্লাস এআরজি করতে থাকছি। এবার ফর লুপ যতবার ঘুরবে ওই এলিমেন্ট গুলো পরপর অ্যাড হতে থাকবে। লাস্টে গিয়ে আমরা কি করছি, সাম ইজ বলে প্রিন্ট করে দিচ্ছি সামে থাকা ফ্যাক্টটাকে। তো খুবই সিম্পল কোড। এবার এটা তো হলো লোকাল ভেরিয়েবল, তুমি যদি বাইরে বেরিয়ে একটা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করো সাম ইকুয়ালস টু জিরো, এটা কিন্তু বাইরে ডিক্লেয়ার হবে। এবার তুমি যদি ক্যালকুলেট বলে যে ফাংশনটা সেটাকে কল করে ভ্যালু গুলো পাস করো, তুমি মাল্টিপল ভ্যালুও পাস করতে পারো, 100টাও 200টাও পাস করতে পারো, ও সাম করে বলে দেবে, যেহেতু এখানে ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট আছে। তো 10 20 এন্ড 30 এর অ্যাড করে তোমার 60 কাছে 60 হবে, 60 অ্যান্সারটা প্রিন্ট করে দেবে। এবার তুমি যদি এই বাইরের ফাংশনটাকে প্রিন্ট করো তাহলে দেখবে জিরো প্রিন্ট হচ্ছে। চলো জিনিসটা হাতে নাতে করা যায়, তো জিনিসটা হাতে নাতে করলে কনফিডেন্সটা আরো বিল্ড আপ হবে। তো চলো, তো আমি এই কোডটাকে রিমুভ করে দিলাম। তো আমি কি করছি, দেভ বলে একটা ফাংশন ডিক্লেয়ার করার আগে যেটা করতে হয়, তো আমি এখানে ক্যাল বলেই একটা ফাংশন তৈরি করছি এবং সেখানে এ আর জি এস আর্গুমেন্ট গুলো পাস করছি, অবশ্যই স্টার সাইন দিচ্ছি। এ আর জি এস মানে অনেক কটা আর্গুমেন্ট আসছে, এই জন্য এই আর জি এস লিখলাম। ওকে, এরপর এর ভেতরে গিয়ে আমি ফাংশনের যে ডেফিনেশন এই জিনিসগুলো লিখছি। তো সাম বলে যে ভেরিয়েবলটা তাকে জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। এরপর ফর লুপ ঘোরাচ্ছি, ফর আই দিয়েও ঘোরাতে পারো, ইয়ার জি এ দিয়েও ঘোরাতে পারো, মনে করো আমি আই দিয়েই ঘোরালাম, তো আই ইন, তো কি হবে এ আর জি এস। ওকে, আর্গুমেন্ট। এরপর এর আন্ডারে তোমাকে লিখতে হবে সাম ইকুয়ালস টু, সাম প্লাস কি হবে বলো তো, এ আর জি হবে না আই হবে, কারণ আমি আই দিয়ে লুপটা ঘোরাচ্ছি। ঠিক আছে, এতদূর অব্দি বুঝতে পেরেছো হোপফুলি। এবার ফর লুপের বাইরে বেরোলাম, ফর লুপের বাইরে বেরিয়ে আমি এখানে প্রিন্ট করে দিলাম। কি প্রিন্ট করব, দ্য সাম ইজ বলে, দ্য সাম ইজ বলে ওই ভ্যালুটাকে আমি প্রিন্ট করে দেবো। তো এখানে আমি একটা স্পেস দিয়ে এখানে আমি কমা দিয়ে ওই ভেরিয়েবল যেটা ছিল সাম, সেটাকে আমি প্রিন্ট করি। এবার এর বাইরে বেরিয়ে গেলাম। এরপর এখানে আমি আগে কল করে দেখিয়ে দিই যে আউটপুটটা ঠিকঠাক আসছে কি। আমি ক্যালকে কল করলাম, কল করে মনে করো আমি এখানে 1 2 3 4 পাস করলাম। তো দেখো আউটপুটটা প্রপার ওয়েতে আসছে কিনা, দেখো আউটপুট প্রপার ওয়েতেই এলো। তোমার আউটপুট প্লাস করে দেখো 10, তো 10ই প্রিন্ট করে দিল। তুমি এখানে আরো মাল্টিপল ভেরিয়েবল ভ্যালু পাস করতে পারো। দেখো ও সেইভাবেই কিন্তু নিজেকে অ্যাডজাস্ট করে আউটপুটটা জেনারেট করে দেবে। দেখো এতদূর অব্দি সবাই আগে বুঝতে পারলে কিনা, বোঝা গেছে এতদূর অব্দি? আগে কোডটা রান করো। খুবই একটা Yes, ইন্টারেস্টিং sir. কোড, যেখানে তুমি যে কোনো ভেরিয়েবল লেন্থ মানে আর্গুমেন্ট পাস করো সেটাকেও অ্যাড করে ফেলে দেবে। ঠিক আছে, তো দেখো এতদূর অব্দি সবাই বুঝতে পেরেছো কিনা। এরপর লোকাল অ্যান্ড গ্লোবাল এর কনসেপ্ট আবার কোডটা রান করো আগে, কনসেপ্টটা একটু দেখা যাক। তো এখানে আমি আরো একটা সাম বলে ভেরিয়েবল তৈরি করছি, যেটা হচ্ছে তোমার লোকাল ভেরিয়েবল। এবার এখানে তুমি মনে করো জিরো দিয়ে রাখলে বা যা ইচ্ছা দিতে পারো, ওটা কোনো ম্যাটার করছে না, মনে করো আমি 20 দিলাম। তো এরপরে যদি তুমি প্রিন্ট করো কখনো, প্রিন্ট করো, তাহলে এখানে তুমি সামের ভ্যালুটা যদি প্রিন্ট করো এইভাবে, তো কি হবে, ও ফার্স্টে তো এটা প্রিন্ট করবে, এটা অ্যাড করে যেটা আছে এখানে ক্যাল ফাংশনটা যেহেতু কল হয়েছে, তারপরে তোমার গ্লোবাল ভেরিয়েবলে 20 যেটা আছে ওটাকে প্রিন্ট করে দেবে। তো দেখা যাক, দেখো 20টা প্রিন্ট হয়ে গেল।
তো তোমার এইটা হচ্ছে এই যে লাস্টে বাইরে যেটা ডিক্লেয়ার এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, আর এইটা যেটা ফাংশনের মধ্যে ডিক্লেয়ার এটা হচ্ছে তোমার লোকাল ভেরিয়েবল। কনসেপ্টটা ক্রিস্টাল ক্লিয়ার হলো? বলো আগে, লোকাল হ্যাঁ স্যার। কোনটা গ্লোবাল কোনটা একদম ক্লিয়ার? যেটা ফাংশনের ভেতর ডিক্লেয়ার হবে সেটা লোকাল ভেরিয়েবল, যেটাকে আমরা বাইরে ইউজ করতে পারবো না। আমি যদি এই সাম ফাংশনটা বাইরে তৈরি না করে এটাকে রান করার চেষ্টা করি, এখানে একটা সাম ফাংশন ইউজ করেছি বলে, সেক্ষেত্রে কিন্তু আমি এরর খাবো। ঠিক আছে? আচ্ছা, সাম কেন দিচ্ছে বলো তো? বিল্ট ইন ফাংশন সাম। কারণ সাম বলে পাইথনে অলরেডি একটা বিল্ট ইন ফাংশন আছে। তুমি এই সামটাকে মনে করো চেঞ্জ করে আমি এস করে দিলাম, তাহলে সব জায়গাতেই আমাকে এস করতে হবে, সেক্ষেত্রেও রান হবে, কোনো প্রবলেম নেই। এস করলাম, সেক্ষেত্রে কিন্তু আমাকে এররটা দেবে প্রপার ওয়েতে। তো দেখো, দেখলে এররটা দিল, কারণ সাম বলে পাইথন মানে অনেক পপুলার ল্যাঙ্গুয়েজ, তো এখানে এই সাম বলে ফাংশনও কিন্তু অ্যাভেলেবেল আছে, ওই জন্য ওখানে দেখালো বিল্ট ইন ফাংশন সাম প্রিন্ট করলে, কারণ ওটা পাইথনের মডিউলেতে অলরেডি আছে, ওই জন্য ওটাকে বিল্ট ইন দিল। কিন্তু আমি যদি এস দিয়ে কাজটা করি সেক্ষেত্রে এরর দেবে। ওকে, তুমি এস দিয়ে কাজটা করলে এইটাকে হাটিয়ে দিয়ে আমি যদি রান করি প্রপার ওয়েতে রান, দেখো রান, বোঝা গেল? বলো, বুঝতে পেরেছো তো? লোকাল হ্যাঁ স্যার। গ্লোবাল ভেরিয়েবল। ওকে, আচ্ছা। তো চলো আমরা তাহলে আবার নেক্সট পার্টে মুভ করি। এবার এখানে এই আউটপুটটা মেনশন করা হয়েছে। এবার পাইথন বিল্ট ইন ফাংশন, কিছু বিল্ট ইন ফাংশন পাইথনে আছে, তো সেইগুলো নিয়ে এবার আমরা ডিসকাশন করব। আমাদের তাহলে আর্গুমেন্টের পার্টটা কমপ্লিট, ক্লাসিফিকেশনস অফ আর্গুমেন্ট অর টাইপস অফ আর্গুমেন্ট এটা আমরা কমপ্লিট করেছি। তারপর স্কোপটা দেখলাম, গ্লোবাল লোকাল স্কোপ। এরপর আমরা যেটা দেখবো, পাইথন বিল্ট ইন ফাংশন। তো কি বলছে, পাইথন বিল্ট ইন ফাংশনস আর ডিফাইন্ড অ্যাজ এ ফাংশন হুজ ফাংশনালিটি ইজ প্রি ডিফাইন্ড ইন পাইথন। তো একটু আগেই তোমরা যে সাম বলে ফাংশনটা এখানে প্রিন্ট করলে ওটাও একটা বিল্ট ইন ফাংশন, ওর যে কাজটা ওটা প্রি ডিফাইন্ড আছে। তো এখানে আমি যদি সিম্পলি প্রিন্ট লিখে সাম করি, তো সেক্ষেত্রেও কিন্তু আমাকে কোনো এরর দেবে না, এখানে জাস্ট দেখাবে যে বিল্ট ইন ফাংশন। তো এটা একটা বিল্ট ইন ফাংশন, সেই বিল্ট ইন ফাংশন গুলো নিয়েই এবার আমাদের আলোচনা শুরু হতে চলেছে। তো পাইথন বিল্ট ইন functions are defined as a function so whose functionality is predefined in Python. The Python interpreter has several functions that are always present for use. This function is known and as built-in function. There are several built-in functions in Python which are listed below. তো এবার আমরা যে পাইথনের বিল্ট ইন ফাংশন সেগুলো নিয়ে পড়াশোনা করব। ফার্স্টেই যে ফাংশনটা আমাদের কাছে আসছে, এবিএস ফাংশন। এবিএস কথাটার সাথে তোমরা পরিচিত, ম্যাথে অনেকবার ইউজ করেছো, মানে অ্যাবসলিউট যে ভ্যালুটা সেই ভ্যালুটা প্রোভাইড করবে। দেখো কি বলছে, the python abs function is used to return the absolute value of a number. It takes only one argument, a number whose absolute value is to be returned. The argument can be an integer and floating point number. If the argument is a complex number, then ABS returns is magnitude. তো যদি কমপ্লেক্স নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে ম্যাগনিটিউডটা প্রোভাইড করবে। একটা এক্সাম্পলের থ্রু দেখা যাক। তো ইন্টিজার নাম্বার, এখানে ইন্টিজার বলে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে যাতে -20 সেভ করা আছে। এবার অ্যাবসলিউট ভ্যালু যদি আমি দেখতে চাই, তো সেক্ষেত্রে আমি কি করেছি, প্রিন্ট অ্যাবসলিউট ভ্যালু অফ -40 ইজ বলে এবিএস দিয়ে ইন্টিজারটা পাস করি, সেটা 40 হবে না, এটা খুব সম্ভবত 20 হবে, মিস্টেক আছে। তো এবিএস ইন্টিজার করলে তো এখানে আউটপুটটা আমরা দেখতে পাবো যে আউটপুটটা 20, এটা 40 হবে না, এটা 20 হবে। ঠিক আছে, তো অ্যাবসলিউট ভ্যালু দেখো 20 চলে এলো। আমরা ম্যাথে যে মড ফাংশন ইউজ করেছিলাম মনে আছে? মড ফাংশন তোমরা ম্যাথে হোপফুলি ইউজ করেছো। হ্যাঁ স্যার। মড ফাংশন জানো তো? তো মড ফাংশন কাজ কি করে? এই হ্যাঁ কাজটাই স্যার। তো করে। হ্যাঁ মড ফাংশন বলতে এই দু সাইডে যে লাইন টেনে যে ফাংশনটা, বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই কাজ করে। হ্যাঁ, মাইনাস দুটো প্লাস ভার্স ইয়ে। হ্যাঁ, মানে হ্যাঁ, মোডের মধ্যে মাইনাস থাকে, এটা প্লাস। হুম।
তো দেখো এখানে এবিএস লিখেও এই কাজটা করা যেতে পারে। তো ফ্লোটিং -20.83, তো প্রিন্ট যদি এর অ্যাবসলিউট ভ্যালুটা করো তাহলে তোমার আসবে 20.83। ঠিক আছে, তো এইভাবে আমরা অ্যাবসলিউট ফাংশনটাকে এখানে ইউজ করতে পারি। আমি তোমাদের ফার্স্টে বলবো বিল্ট ইন ফাংশন জিনিসটা কি একটু লিখে নাও, তারপর আমরা এই ডেফিনেশনটা লিখবে এবং একটা কোড এক্সাম্পল হিসেবে লিখে রাখবো। ঠিক আছে, তো ফার্স্টে এটা লিখে নাও বিল্ট ইন ফাংশন বলতে কি বোঝায়, তারপর হয়ে গেলে চ্যাট বক্সে বলো, আর স্ক্রল করে দেবো কোডটা প্লাস এটা লিখে নেবে। তো কোডটা একবার হাতে নাতে আমি তোমাদের চালিয়ে দেখিয়ে দিই। এখানে মনে করো আমি একটা ইন্টিজার ভ্যালু নিলাম, মনে করো। আর পাইথন সব থেকে বড় সুবিধা তোমরা বুঝতেই পারছো, সি তে আমরা যদি ইন্টিজার ভ্যালু নিতে যেতাম সেখানে আগে আমাকে কি করতে হতো, আইএনটি দিয়ে একটা ভেরিয়েবলের নাম দিয়ে তাতে লিখতে হতো। কিন্তু পাইথনের সব থেকে বড় যে সুবিধাটা, তুমি যে ভ্যালু দেবে ভেরিয়েবলটা সেই মতো অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। বুঝতে পারলে? এটা আমি প্রথম ক্লাসের দিকেই বলেছিলাম। অর্থাৎ এখানে ডাটা টাইপ মেনশন করতে হয় না। আমাদের যেটা প্রবলেম ছিল সি প্রোগ্রামিং বা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, যেখানে কি ভেরিয়েবল আমি তৈরি করছি সেটা আগে থেকে আমাকে মেনশন করতে হতো, তাই তো? হোপফুলি মনে পড়ছে, তোমাদের সিএস সিনট্যাক্স গুলো মনে পড়ছে। সিএস সিনট্যাক্সে কি হতো, হ্যাঁ স্যার। আমাদের আগে থেকে ওগুলো ডিক্লেয়ার করতে হতো, যেমন সিএইচআর ফর ক্যারেক্টার, ফ্লোট ফর ফ্লোট ভ্যালু, ইন্ট হ্যাঁ ফর স্যার, হ্যাঁ। ইন্টিজার ভ্যালু। কিন্তু এখানে দেখো ওই সমস্ত কোনো জায়গায় নেই। জাস্ট তুমি লিখে ভ্যালুটা অ্যাসাইন করো, অটোমেটিক ও অ্যাডজাস্ট করে নেবে। মনে করো আমি আই এন ইন্টিজার, তো আমি আই 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 এর মধ্যেই রাখবো, মনে করো -30। এবার আমি যদি প্রিন্ট করি, প্রিন্ট আমি ডাইরেক্ট কল করে তোমাদের দেখাচ্ছি, এবিএস দিয়ে তোমাকে এই আই এর ভ্যালুটা পাস করে দিলাম। তো দেখো কিন্তু 30 রিটার্ন। তো এইভাবে রান করে, খুবই ইজি ওয়েতে রান হয়, এবং ফাংশন গুলো অ্যাভেলেবেল আছে আমাদের পাইথন। তো এই জিনিসটা একটু লিখে নাও, বিল্ট ইন ফাংশন বলতে কি বোঝো, তারপর ডেফিনেশনটা লিখে একটা এক্সাম্পল লিখে রাখো। আজকে দেখো, the Python all function accept and iterable objects such as list, dictionary, etc. It returns true if all item is first iterable are true, otherwise it returns false. If the iterable object is empty, the all functions returns true. তো এই যে অল ফাংশনটার আগেও আমরা দেখেছিলাম, মনে পড়ছে? অল ফাংশনটার আগেও আমরা দেখেছিলাম। হ্যাঁ, হ্যাঁ। তো সেই জিনিসটাই দেখো এখানে, সেই জিনিসটাই আবার আবার একটা তোমার যে ডিফল্ট বাই ডিফল্ট ফাংশন তার আন্ডারে চলে এসেছে। দেখো এখানে কে বলে একটা লিস্ট তৈরি করা হয়েছে, তো সেখানে প্রিন্ট অল কে, দেখো এখানে সব কটাই হচ্ছে পজিটিভ ভ্যালু, অর্থাৎ তোমার ভ্যালু হচ্ছে পজিটিভ। তো এই জন্য এর ভ্যালু কি আসছে, অল ভ্যালুস আর ট্রু। তো এর ভ্যালু তোমার আসবে হচ্ছে তোমার ট্রু। নেক্সট পার্টটাতে দেখো এখানে একটা ভ্যালু তোমার জিরো আছে, তো জিরোকে আমরা ফলস হিসেবে কনসিডার করি, আর এখানে ফলস বলেও আছে, তো সেক্ষেত্রে তোমার আউটপুট আসছে কিন্তু ফলস। তো ওয়ান ফলস ভ্যালু, দেখো জিরো, এক্ষেত্রেও তোমার আউটপুট আসবে ফলস। নেক্সট দেখো এখানেও একটা জিরো চলে এসছে, ফলস, আউটপুট ফলস। এবার যদি এমটি হয় তো সেক্ষেত্রে তোমার কিন্তু আউটপুট আসবে ট্রু। দেখো লাস্টেরটা ছিল এমটি, তাই জন্য আউটপুট হলো ট্রু। তো এই কাজটা আমরা আগের ক্লাসেও দেখেছিলাম, অল ফাংশনের কাজটা দেখেছিলাম, তোমরা কি সেখানে নোট করেছিলে? তাহলে আর এখানে নতুন করে নোট করতে হবে না। তোমরা কি সেখানে নোট করেছো? অল ফাংশনটা একবার দেখে নিয়ে বলো। বিন ফাংশনের ইউজ করে, বিন ফাংশন ইউজ না করে কিভাবে কনভার্সন করতে হয় মনে আছে আমরা যখন নাম্বার সিস্টেম করেছিলাম? হ্যাঁ স্যার, হ্যাঁ মনে আছে। হুম। বাইনারিটা মনে আছে। তো 10 এর কি হবে বলো, আমি তোমাদের নতুন নতুন কাজ দেব। 10 এর কি হবে বলো? স্যার, অল জিরো অল জিরো। 1010। 16 এর কি হবে? 16। স্যার একের পরে চারটে শূন্য। হ্যাঁ হ্যাঁ বলো। একেবারে তিনটে শূন্য। একের পর চার একের পর শূন্য, তিনটে শূন্য, চার তাই তো? চারটে শূন্য, হ্যাঁ স্যার। ঠিক করে বলো। আচ্ছা চারটে হবে, চারটে হবে, হ্যাঁ, চারটে হবে, তিনটে হলে তো 10-এর থেকেও ছোট হয়ে যাবে। ও ওয়ান। স্যার, হ্যাঁ চারটে। হ্যাঁ, তো চলো আমরা রান করে দেখি, এক্ষুনি আমাদের আউটপুট চলে আসবে।
চলো, এখানে আমরা একটা ভেরিয়েবল নেব এক্স। তো এক্স এর ভেতরে আমি মনে করো স্টোর করে দিলাম 16। ওকে, তো এটা তুমি ইউজারের থেকেও নিতে পারো, যদি এরকম একটা কনভার্সন টুলস তৈরি করতে চাও তো ইউজারের থেকেও তুমি এটা নিতে পারো ভ্যালুটা। তো y ইকুয়ালস টু বিন লিখে ওই ভ্যালুটা আমরা পাস করলাম এক্স। এবার y এর মধ্যে রেজাল্টটা স্টোর আছে, আমি তাহলে প্রিন্ট করে দিলাম y। তো তুমি এর আগে কোনো মেসেজ লিখতে চাইলে লিখতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ডস করছে। দেখো 1 এর পরে 4টে শূন্য, একদম কারেক্ট অ্যান্সার। 1 এর পর 4টে শূন্য। এবার আমি যদি বলি 8, 8 মানে কত হবে? কে বলতে পারবে আগে? দুটো, হ্যাঁ বলো। একের পিছে দুটো শূন্য। দুটো নয়, হ্যাঁ স্যার, একবারে দুটো। 3টে। না, এবার তিনটে হবে, হ্যাঁ এবার হ্যাঁ, তিনটে হবে। এবার 3টে। 4 হলে দুটো, দুটো, হ্যাঁ হ্যাঁ, ভোর 2 হলে হলে দুটো হবে। একটা, হ্যাঁ হ্যাঁ। 2 হলে একটা। দেখো, হ্যাঁ, ঠিক আছে। এবার যদি বলি 11 তাহলে কি হবে বলো? 1011। 1011। হ্যাঁ, তো ওয়ান দেখো জিরো ওয়ান 101। মনে করো তোমাকে বললাম 17, তাহলে কি হবে? ওয়ান স্যার জিরো একের জিরো জিরো পিছে ওয়ান ওই ইয়েস, চার, ওয়ান জিরো চারটে জিরো শূন্য জিরো এক। চারটে নয়, 3টে শূন্য এক। হ্যাঁ, তিনটে শূন্য এক, হ্যাঁ হ্যাঁ, তিনটে তো শূন্য। এইগুলো ছিল আমাদের যে কনভার্সন, আমরা যেটা নাম্বার সিস্টেমে আগের সেমিস্টার বা তার আগের সেমিস্টারে শিখেছিলাম, তাই তো? তো সেই নাম্বার সিস্টেমের যে কনভার্সনটা ছিল ডেসিমেল টু বাইনারি কনভার্সন, সেটা খুব ইজিলি এখানে আমরা করে নিতে পারি কিসের মাধ্যমে? উইন ফাংশন ইউজ করে। ওকে, তো খুবই একটা ইম্পর্টেন্ট ফাংশন, কনভার্সনের ক্ষেত্রে খুব হেল্প করে। যখন আমাদের কোনো কিছু ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করার প্রয়োজন পড়ে, আমরা এই উইন ফাংশনের মাধ্যমে খুব ভাবে ইজি ভাবে জেনারেট করতে পারি। তো মনে রাখবে এর সবসময় একটা প্রিফিক্স দিয়ে শুরু হয়, যেহেতু এটা বাইনারি নাম্বার। তো এর আগে এই 0b কথাটা লেখা থাকে, তুমি আউটপুট যখনই জেনারেট করবে দেখতে পাবে আগে এই 0b কথাটা লেখা আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার উইন ফাংশনের কাজ। তো সবাই খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন, নোট করে নাও। হয়ে গেলে রেসপন্স করেছো। তো চলো এবার নেক্সট ফাংশনে মুভ করা যাক, সেটা হচ্ছে বুল ফাংশন। বুল থেকে নামটা বুঝতেই পারছো, বুলিয়ান ফাংশন কি হয়? দ্য পাইথন বুল কনভার্টস এ ভ্যালু টু বুলিয়ান। বুলিয়ানে আমরা জানি দুটোই ভ্যালু হয়, হয় ট্রু নয় ফলস, ইউজিং দ্য স্ট্যান্ডার্ড ট্রু টেস্টিং প্রসিডিওর। তো কিভাবে হয় দেখো, টেস্ট ওয়ান যেখানে আমরা একটা লিস্ট তৈরি করছি, বা প্রিন্ট টেস্ট ওয়ান ইজ বুল টেস্ট ওয়ান। এইভাবে আমরা এর ভ্যালু গুলোকে চেক করে করে দেখছি। তো দেখো ফার্স্ট এমটি, কোনো কিছু ভ্যালু নেই, সেক্ষেত্রে আমরা এখানে যে আউটপুটটা পাবো সেটা ফলস। তারপর দেখো এখানে একটা ভ্যালু আছে, তো সেটা হচ্ছে তোমার 0। তো লিস্টের মধ্যে ভ্যালুটা আছে, তো টেস্ট ওয়ান ইজ বুল টেস্ট ওয়ান। তো একটা ভ্যালু তো আছে, ইজ আছে কিছু, তো ওই জন্য দেখো তোমার আউটপুট আসছে ট্রু। এবার দেখো এইখানে এই যে 0.0, এটা একটা ফ্লোটিং ভ্যালু, কিন্তু এটা বুলিয়ান ভ্যালু নয়, ওই জন্য এখানে তোমার আউটপুটটা আসছে ফলস। এবার দেখো এখানে যেটা পাঠাচ্ছে সেটা হচ্ছে নান। তো নানটা কি? নানটাও একটা তোমার বুলিয়ান ভ্যালু নয়, তো সেক্ষেত্রে তোমার ফলস চলে আসছে। ওকে, এবার ট্রু, ট্রু বুলিয়ান ভ্যালু, তাই জন্য এখানে ট্রু চলে আসছে, দেখো ট্রু। অ্যান্ড নেক্সট হচ্ছে তোমার ইজি স্ট্রিং টু, এখানে কি দেখাচ্ছে? ইজ স্ট্রিং, যেহেতু এখানে ভ্যালু আছে, অর্থাৎ স্ট্রিং এ কিছু একটা ভ্যালু আছে, ওই জন্য তোমার এখানে আউটপুটটা ট্রু আসছে। চলো একটু হাতে নাতে করে দেখা যাক, করলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো চল জিনিসটা একটু হাতে নাতে করে দেখি। আচ্ছা, এখানে এই যে প্রসিডিওর, এটা ফলো হয় ইউজিং স্ট্যান্ডার্ড ট্রুথ টেস্টিং প্রসিডিওর। ওকে, তো চলো একটু হাতে নাতে আমরা করে দেখি। তো আমি এখানে টি দিয়েই একটা তোমার লিস্ট তৈরি করে নিলাম। লিস্টটা তৈরি করার পরে আমি যদি প্রিন্ট করি, কি, এরপর কমা দিতে হবে, কমা দিয়ে তোমাকে এইভাবে এই জিনিসটা লিখতে হবে, ইজ
এরপর তোমাকে ভ্যালুটা পাস করতে হবে বুলের মধ্যে, তুমি কোনটা দিয়ে দেখতে চাইছো। তো টি আছে, যেটা টি, তো এখানে আমি পাস করলাম। তো দেখো, যেহেতু এমটি, এমটি থাকলে এখানে ফলস রিটার্ন করবে। দেখো, তো এইটা হচ্ছে ফলস। দেখো এখানে এমটি আছে, ওই জন্য ফলস রিটার্ন হচ্ছে। এবার এখানে যদি আমি জিরো দিই, তাহলে সেক্ষেত্রে জিরোটা আমার হচ্ছে ট্রু ভ্যালু, মানে বুলিয়ান ভ্যালু। তো ওই জন্য এখানে আমার চলে এলো, কিন্তু পয়েন্ট দিয়ে ওটাকে ফ্লোটিং করে দিলে ওটা কিন্তু আমার ফলস দিচ্ছে। এরপর এখানে আমরা যে কাজটা করবো, এবার এখানে আমরা নান পাস করবো। চলো দেখা যাক কি হয়। নান মানে কিছু নয়, সেক্ষেত্রে মানে তোমার আউটপুটটা আসবে ফলস। দেখো আউটপুট চলে এলো ফলস। এবার এইখানে তুমি যদি অন্য কিছু পাস করো, মনে করো আমি ট্রু লেখাটাই পাস করলাম, ট্রু যেহেতু বুলিয়ান ভ্যালু, ওই জন্য ও দেবে ট্রু। ফলসও যেহেতু বুলিয়ান ভ্যালু, ও দেবে ট্রু। দেখা যাক। না, আচ্ছা, দাঁড়াও, এখানে কিছু একটা কনফিউজিং ক্রিয়েট হচ্ছে। ফলস তোমার বুলিয়ান ভ্যালু, দাঁড়াও, ফাংশনটার কাজ এখানে ভালো করে মেনশন করা আছে। দ্য বুল ফাংশন কনভার্টস এ ভ্যালু to boolean true or false using the standard proof testing procedure. আচ্ছা, তো চলো অন্য একটা ভ্যালু দিয়ে ট্রাই করি। ফলসটা দেওয়ার কথা, প্রসঙ্গত কেন দিচ্ছে না। তো আমি এখানে একটা এমটি স্ট্রিং পাস করলাম, এখানে এমটি দিয়েছি, তাহলে ফলস আসার কথা, ইয়েস ফলস। এবার এর ভেতরে কিছু একটা যদি আমি লিখে দিই, মনে করো লিখলাম এবিসি, তো সেক্ষেত্রে কিন্তু আউটপুট ট্রু এলো। তো এটা কাজ করলো, ফলসের ক্ষেত্রে শুধুমাত্র আউটপুটটা ফলস আসছে। তো এখানে একটা কনফিউজিং ক্রিয়েট হচ্ছে। ফলস তো তোমার বুলিয়ানই ভ্যালু, মনে করো আমি এখানে 1 দিলাম, সেক্ষেত্রে আমার ট্রু আসার কথা, ইয়েস ট্রু এলো। জিরো দিলেও আমার ট্রু আসছে। না, আচ্ছা আচ্ছা, আচ্ছা বুলিয়ান যেহেতু ভ্যালু, ও ওই ভ্যালুটাকেই রিটার্ন করছে, মানে জিরো দিলেও ফলস হিসেবে কনসিডার করছে, আর ফলসটাকে ফলস হিসেবেই কনসিডার করছে। ঠিক আছে, তো এখানে একটা কথা মেনশন আছে, দেখো, ট্রুথ টেস্টিং প্রসিডিওর। তো জিরোটাকেও ফলস হিসেবেই কনসিডার করছে, ওই জন্য বুলিয়ানের ক্ষেত্রে ওটা ফলস দিচ্ছে। আর আহ, যে ফলসটা, ওটাকেও ফলস হিসেবেই কনসিডার করছে। ঠিক আছে, এটা হচ্ছে এই প্রসিডিওরের মধ্যে মেনশন আছে। তো ঠিক আছে, দেখো এটা বুঝতে পারলে কিনা, এখানে সেরকম কিছু নেই। শুধু মনে রাখবে, যদি এমটি হয় সেক্ষেত্রে ফলস রিটার্ন হয়, আর যদি ভেতরে কিছু থাকে সেক্ষেত্রে ট্রু রিটার্ন করে। ঠিক আছে, আচ্ছা, আর 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 একটা আগের যেটা দেখছিলাম, লিস্টের ভেতরে যদি কোনো ভ্যালু থাকে, দেখো লিস্টের ভেতরে জিরো আছে, তাহলে ওটাকে ওটা একটা এলিমেন্ট হিসেবে কনসিডার হচ্ছে, ওই জন্য ট্রু রিটার্ন করছিল। দেখো বুঝতে পারলে কিনা। আর তুমি যদি ডাইরেক্ট জিরো দিয়ে দাও, তাহলে ও ফলস রিটার্ন করবে। মনে রাখবে, এমটি হলে সবসময় ফলস, যদি এমটি না হয়, মানে ভেতরে কোনো একটা এলিমেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে ট্রু। তুমি এটা শুধু এর ক্ষেত্রেই নয়, তুমি সেটের ক্ষেত্রেও দেখতে পারো। আই থিঙ্ক সেটের ক্ষেত্রেও এটা ট্রুই দেবে। চল, দেখা যাক। দেখো ট্রুই দিল। ওকে, তো হোপফুলি জিনিসটা বুঝতে পারলে, যখনই ওই জিরোটা পাস করলাম, ওখানে ওখানে একটা এলিমেন্ট হিসেবে পাস হলো, মানে ওর ভেতরে একটা এলিমেন্ট আছে। আর তুমি যদি ডাইরেক্ট জিরো পাস করো, সেক্ষেত্রে ফলস নেই। বোঝা গেল জিনিসটা, কনসেপ্টটা বুঝতে পারলে কি হলো, বুল ফাংশন কিভাবে কাজ করলো। হ্যাঁ স্যার। হোপফুলি বুঝতে পেরেছো। আচ্ছা, তো কোডগুলো একটু নিজে থেকে রান করো, এখানে অনেক করে এক্সাম্পল দেওয়া আছে। দেখো, তো এই এক্সাম্পল গুলো একটু নিজে থেকে রান করো, কোথাও বুঝতে অসুবিধা হলে দেখো, কোশ্চেন করো। আগে এই বুল ফাংশনটা লিখে নাও কি করে, এবার নিজে থেকে ট্রাই করো, হয়ে গেলে চ্যাট বক্সে সিমিলার ওয়েতে রেসপন্স করে ফেলেছো। এরপর হচ্ছে বাইটস। বাইটস বলে একটা বাই ডিফল্ট ফাংশন আছে, কি করে দেখো, দ্য পাইথন বাইটস ইন পাইথন ইজ ইউজ টু রিটার্নিং বাইটস অবজেক্ট। ইট ইজ অ্যান ইমিউটেবল ভার্সন অফ দ্য বাইট অ্যারে ফাংশন। It can create empty bytes object of the specified size. তো তোমরা জানো যে ডাটা ইউনিট যেগুলো হয় আমাদের, বাইটস আছে, বিট আছে,
8টা বিট নিয়ে একটা বাইট তৈরি হয়। তো সিমিলার ওয়েতে এখানেও দেখো সেরকম একটা কি আছে, স্ট্রিং, যেটা আমি যদি UTF-8 এ করি তাহলে তার আউটপুটটা এইভাবে প্রিন্ট হবে। এখানে একটা অ্যারে দিয়ে সেটা বাইটস আকারে স্টোর করা আছে। দেখো এখানে স্ট্রিং গুলোকে পাস করে, UTF-8 হচ্ছে বেসিক্যালি একটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে, যেখানে আমরা ওই বাইট গুলোকে স্টোর করে রেখে দিতে পারি। তো এইভাবে তোমার এটা প্রিন্ট হবে। তো বাইটের সবসময় ওখানে যেমন 0 বি তোমার এর ক্ষেত্রে তোমার 0 বি আসছিল বাইনারি কনভার্সনের ক্ষেত্রে বিন ফাংশন ইউজ, তো এখানে সেক্ষেত্রে বি আসে, ঠিক আছে, বাইট কনভার্সনে। তো দেখা যাক। তো এগুলো তোমাদের এত ডিটেলসে আসবে না, তারপরেও আমি যেহেতু এই ফাংশন গুলো এখানে অ্যাভেলেবেল আছে তোমাদের জন্য একটু দেখিয়ে রাখছি। এখানে অ্যারে দিয়ে আমি যদি যা ইচ্ছা নাম দিতে পারো, ওটা ম্যাটার করে না। তো এখানে এবার ফাংশনটাকে কল করছি। এখানে আমরা স্ট্রিং টাকে কল করে স্ট্যান্ডার্ড যেটা, সেটা হচ্ছে আমাদের ইউটিএফ -8, আমাদের ইউটিএফ স্ট্যান্ডার্ড 8 এটা হচ্ছে। কারণ আমরা জানি যে 8টা বিট নিয়ে একটা বাইট, ওই জন্য ইউটিএফ স্ট্যান্ডার্ড 8 এ। এটাকে আমি যদি এবার প্রিন্ট করি, আরে, তো এখানে আউটপুট তোমার চলে আসবে, দেখো বি, বি মিনস বাইট। ওকে, তো এইভাবে কাজটা করে। তো একটু লিখে নাও বাইটস ফাংশন কি করে, এবং প্রোগ্রামটাও লিখে নাও। নেক্সট এবার যে ফাংশনটার কথা আমরা দেখবো সেটা হচ্ছে কোলাবেল। কি বলছে দেখো, the callable functions in Python is something that can be called callable. These built-in functions check and returns true if the object path appears to the callable, otherwise false. তো দেখো এখানে আমরা 8 নিলাম এবং কলেবল এক্স করলাম, আউটপুট তোমার এলো ফলস। তো এটার কাজ কি করছে দেখো, কলেবল ফাংশন ইজ ফাংশন ইউজ সামথিং দ্যাট ক্যান বি কল্ড দিস ফাংশন, this built-in function check and returns true if object path appears is to be callable, otherwise false. callable ফাংশনটা আমরা বেসিক্যালি ফাংশন যখন কল হয় তখন ইউজ করি। যেহেতু এখানে দেখো এই 8 বলে ফাংশন, এটা ভেরিয়েবলে ইউজ হচ্ছে কিন্তু এটাকে আমরা কেউ কোথাও কল করছি না, তাই জন্য এখানে আউটপুটটা তোমার ফলস হচ্ছে, ঠিক আছে। তো কলেবল ফাংশন এগুলো খুব একটা তোমাদের আসবে না। তোমাদের একবার সিলেবাসটা দেখা যায়, এক মিনিট। ফাংশন, তো ফাংশনে তোমাদের কি কি ছিল দেখো, বিল্ড ইন ফাংশন, ফাংশন ডিফাইন্ড মডিউল, ইউজার ডিফাইন্ড ফাংশন হয়ে গেছে, ক্রিয়েটিং ইউজার ডিফাইন্ড ফাংশন আমরা দেখেছি, আর্গুমেন্টস প্যারামিটারস আমরা ডিটেলস আলোচনা করেছি, ডিফল্ট প্যারামিটারস করেছি, পজিশনাল প্যারামিটারস করেছি, ফাংশন রিটার্ন ভ্যালুস, ওই ফ্লোট ক্যার ওই জিনিসগুলো, ফ্লো অফ এক্সিকিউশন, স্কোপ অফ ভেরিয়েবল যেটা আমরা আগেই দেখলাম। আচ্ছা, তো এগুলোই ছিল তোমাদের, আর সেরকম অ্যাজ সাচ কিছু নেই। তারপরেও বিল্ট ইন ফাংশন গুলো দেখো, তো এগুলো এতটাও ইম্পর্টেন্ট নয়, চলো আমরা একটু স্কিপই করি। কম্পাইল ফাংশন এগুলো আমাদের লাগবে না। এক্সি ফাংশনটা তোমরা দেখতে পারো, এখানে কি হয়, আহ জর অপারেশন যেভাবে কাজ করে, আই থিঙ্ক এটা সেইভাবেই কাজ করে। দ্য পাইথন exe function is used for the dynamic executions of Python program. This can either be starting of object code, and it accepts large blocks of code, unlike the eval function which only expect the single expressions. তো এখানে দেখো, প্রিন্ট যদি x+4 করো, তার মানে x এর মধ্যে আমার যে ভ্যালুটা ছিল 8, তার সাথে 4 অ্যাড হয়ে এটা প্রিন্ট করে দিচ্ছে। তো সাম বলে ফাংশনটা একটু দেখে নাও, এটা জানো, অবশ্যই জানো। তো এখানে এই ফাংশনটা একটা ডিফল্ট ফাংশন। এখানে কি হয় যে
যে কটা প্যারামিটার তুমি পাস করবে সে কটাকেও অ্যাড করে ও রেজাল্টটা প্রডিউস করে দেয়। তো এখানে দেখো এইভাবে এই জিনিসটা কাজ করে। তো এইভাবে কাজটা হতে পারে, চলো একবার রান করে দেখা যাক। তো এস বলে একটা আমি এখানে ভেরিয়েবল নিলাম, এখানে সাম দিয়ে সেখানে আমি পাস করে দিলাম মনে করো 1,2,3, 1,2,3, ওকে, পাস করলাম। এবার আমি যদি এটাকে প্রিন্ট করি, প্রিন্ট এস করি, তাহলে প্রত্যেকটা অ্যাড হয়ে আমার কাছে চলে আসবে। তো এটা আমরা আগে দেখছিলাম যে কিভাবে বাই ডিফল্টটাকে লিখে করতে হয় ফর লুপ চালিয়ে, এখানে ডাইরেক্ট সাম ফাংশন ইউজ করেও কাজটা ইজি ওয়েতে করা যায়। কিন্তু কিভাবে ভেতরে কাজ হয় সেটা আমরা আগে দেখেছিলাম। ফর লুপ সাম ফাংশন যেখানে ডেফিনেশনে লেখা আছে পাইথন কোডেতে, সেখানেও ওই ফর লুপ চালিয়েই কাজটা করা আছে, ওকে। এরপর তুমি যদি এইভাবেও কাজটা করো সেক্ষেত্রেও আউটপুটটা চলে আসার কথা। চলো দেখা যাক, এখানে মনে করো আমি অন্য একটা ভ্যালু দিলাম 10, তো সেক্ষেত্রে তোমার 16 আউটপুটটা প্রিন্ট হওয়ার কথা, 16 আউটপুট নিয়ে নিলাম। এবার অন্য একটা ভ্যালু আমি দিয়ে দেখি সেক্ষেত্রে আসছে কি। তো দেখো সেক্ষেত্রে কিন্তু ট্র্যাক ব্যাক এরর চলে এলো, ওকে। তো তুমি যদি মানে মাল্টিপল ভ্যালু পাস করতে চাও সেক্ষেত্রে দেখো বেসিক্যালি কি হয়, যে সাম বলে যে ফাংশনটা আছে এখানে দুটো প্যারামিটার পাস করা যায়। দুটো প্যারামিটারের মধ্যে তুমি একটা লিস্ট পাস করে দিতে পারো, আর তার সাথে একটা ভ্যালু পাস করতে পারো, ওকে। তো এবার লিস্টের ভ্যালুগুলো বাই ডিফল্ট অ্যাড করে নেবে রিকার্সিভ ওয়েতে, তারপর যে লাস্ট ভ্যালুটা দিয়েছে সেই ভ্যালুটাকেও অ্যাড করবে। তো এই জন্য এখানে কিনে কিন্তু এরর এলো না এখানে। এবার এর ভেতরে তুমি যত ইচ্ছা ভ্যালু তুমি দিতে পারো, ওকে। তো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম এরর কিন্তু দেবে না, যেহেতু এখানে লিস্ট হিসেবে তুমি দিচ্ছ। হোপফুলি বুঝতে পেরেছো। তো এটাও হওয়ার কথা, চলো একবার দেখা যাক। আর একটা লিস্ট হোপফুলি পাস করা যাবে। তো দেখা যাক কি হয়, আউটপুটে এরর আসে কিনা। এরর দিচ্ছে। তো কি বলছে দেখো, ক্যান অনলি কনক্যাটিনেট লিস্ট নট ইন্ট, ওকে। তো কনক্যাটিনেট মানে লাস্টে কনক্যাটিনেট লিস্ট টু লিস্ট, ওকে। ক্যান অনলি কনক্যাটিনেট লিস্ট নট ইন্ট টু লিস্ট। তো এখানে তোমাকে একটা ভেরিয়েবলই পাস করতে হবে। ফার্স্টে তুমি দুটো দিতে পারো কিন্তু লাস্টে যে প্যারামিটারটা তোমাকে একটাই দিতে হবে, ওকে। নাহলে কিন্তু এরর চলে আসবে। তুমি ফার্স্টে যত ইচ্ছা দিতে পারো, বা আমি ফার্স্টে ফিক্স রেখে চলো এক্সপেরিমেন্ট করে দেখা যাক ফাংশনটা কিভাবে কাজ করে। ফার্স্টেরটা মনে করো ফিক্স রাখলে, লাস্টেরটাকে চেঞ্জেস করছি, দেখা যাক কি আসে। সেক্ষেত্রেও কিন্তু এরর চলে এলো, লাস্টে তোমাকে সিঙ্গেল দিতে হবে। ফার্স্টেরটাকে তুমি লিস্ট হিসেবে পাস করতে পারো। ডেফিনিশন যেভাবে ওখানে লেখা আছে, মানে পাইথন প্রোগ্রামিং যখন তৈরি হয়েছিল তখন যে ডেফিনিশনে ওইখানে মানে প্যারামিটার গুলো পাস করা আছে সেই ওয়েতেই তোমাকে পাস করতে হবে। মনে করো ফার্স্টেরটাতে ওখানে পাস করা ছিল যে লিস্ট পাস করতে পারবে, লাস্টেরটাতে ইন্টিজারই পাস করবে, ওই জন্য ওখানে এরর দিয়ে দিচ্ছে, ওকে। তো কি বলছে, as the name is says python sum function is used to get sum of the numbers and iterable like list, ওকে। তো এইভাবে আমাদের কাজটা হয়ে থাকে। তো এখানে দেখো কোডটাও দেওয়া আছে এবং তার আউটপুটটাও মেনশন করা আছে কিভাবে হচ্ছে, একটু নোট করে ফেলো সাম ফাংশন কিভাবে কাজ করছে, ঠিক আছে। তো এইগুলো মানে ডেভেলপাররা যখন তৈরি করেছে তখন তারা যেভাবে ডিফাইন করেছে সেই ওয়েতেই তোমাকে প্যারামিটার গুলোকে পাস করতে হবে, আদারওয়াইজ তোমাকে এরর দেবে, ঠিক আছে। তো একটু এগুলো লিখে নাও, লিখে নিয়েছো, কোডটাও লিখেছো। এনি ফাংশন আমরা আগেই দেখেছি, যদি আহ কোনো একটা ভ্যালু তোমার জিরো হয়ে যায় সেক্ষেত্রে তোমার আউটপুটে ফলস চলে আসে। কি বলছে দেখো, পাইথন এনি ফাংশন রিটার্নস ট্রু ইফ এনি আইটেমস অফ দ্য ইটারেবলস ইজ ট্রু, আদারওয়াইজ ইটস রিটার্নস ফলস। যদি কোনো একটা তোমার ভ্যালু ট্রু চলে আসে তাহলে এনি, এনি মানে কি, যে কোনো একটা যদি ট্রু চলে আসে ট্রু করে দেবে, না আদারওয়াইজ যদি সব করে ফলস হয় তাহলে ফলস রিটার্ন। তো দেখো এখানে সেটাই হয়েছে। ফার্স্টেরটাতে একটা মানে ট্রু আছে, কিন্তু মিডিলটাতে দেখো এখানটাতে কিন্তু সবকটাই ফলস, ওই জন্য ফলস রিটার্ন করলো। সিমিলার ওয়েতে এখানেও দেখো একটা ট্রু ভ্যালু আছে ওই জন্য ট্রু রিটার্ন করলো, এখানে এমটি বলে ফলস রিটার্ন। তো এগুলো আমরা আগে গুলো করেছি, এনি ফাংশন আগে করেছে তো,
অল এনি এগুলো আগে আমরা করেছি। Yes, sir. হ্যাঁ, অ্যাসকি ফাংশন, অ্যাসকি ফাংশন কি করবে, অ্যাসকি তে কনভার্ট করে দেবে। অ্যাসকি ভ্যালু হোপফুলি মনে আছে সবার, আমরা আগে করেছিলাম। যেমন স্মল এর হচ্ছে তোমার 95, ক্যাপিটাল এর হচ্ছে 65, এরকম যে অ্যাক্সি ভ্যালু গুলো আছে, তো সেইগুলো এখান থেকে জেনারেট করা যেতে পারে। দ্য পাইথন অ্যাক্সি ফাংশন রিটার্নস এ স্ট্রিং কন্টেনিং দ্য printable representations of an object and escapes the non-ASCII character in the string using X, U or capital escape. Normal text Python is interesting. Print ASCII normal text যদি এখানে করো, তো এখানে দেখো যে ভ্যালু গুলো এখানে নেই, মানে আমাদের ASCII ভ্যালু নেই, দেখো এখানে এটা কিন্তু ও নয়, ভালো করে দেখো। তো সেক্ষেত্রে এইখানে দেখো, এইখানে এটা যেহেতু ও নয়, তো এখানে এই দেখো এই এই জিনিসটা চলে এলো, নন এসকি ক্যারেক্টার ইজ স্ট্রিং ইউজিং, এই এক্স দিয়ে রিপ্রেজেন্ট করা যেতে পারে, ইউ দিয়ে রিপ্রেজেন্ট করা যেতে পারে ফরওয়ার্ড স্ল্যাশ। এই জন্য এখানে দেখো স্মল এক্স, যখন দেখবে যে অনেক সময় এরর দেখায় তখন এইরকম হাবিজাবি লেখা চলে আসে, তো এইগুলো ওই অ্যাসকিতে কনভার্ট হতে পারছে না বলে চলে আসে। ওকে, তো এই জিনিসগুলো আছে। ওকে, তো এখানে এইগুলো করা যেতে পারে। eval function আছে, python eval functions phrases the expression passed to it to runs python expression code within the program। তো বেসিক্যালি এভলিউশন করে দিচ্ছে, দেখো কি হচ্ছে, 8 প্লাস 1 9 করে প্রিন্ট করে দিচ্ছে, ফ্লোটে কনভার্ট করে দেবে। ফ্লোট ফাংশন দেখো, মনে করো এখানে একটা ফ্লোটিং ভ্যালু আছে ফর ইন্টিজার্স, তো এখানেও আউটপুট তোমার 9ই দেবে, 9.0 সামথিং দেবে, যেহেতু ফ্লোটে কনভার্ট হচ্ছে। ইন্ট ফ্লোট এগুলো এখানে ফাংশন আছে, তো তুমি যে কোনো ফাংশনকে ইন্ট ফ্লোটে ইন্টিজার ছিল, দেখো এখানে ফ্লোটিং করে দিল, 9 ছিল 9.0 করে ওটাকে ফ্লোটিং করে দিল, তো দেখো এখানে ফ্লোটিং ভ্যালু চলে আসে। ওকে, কিন্তু দেখো তোমার মাইনাস যে ভ্যালুটা আছে, আচ্ছা ফ্লোট এক্স ওয়াই জেড, যেহেতু এটা স্ট্রিং ভ্যালু, তাই জন্য কিন্তু এখানে একটা এরর চলে, দেখো could not convert string to float value। তো ফ্লোট ভ্যালু বাই ডিফল্ট ফাংশন আছে, যেটা কি করে যে কোনো ভ্যালুকে, মানে ইন্টিজার ভ্যালু, বেসিক্যালি ইন্টিজার ভ্যালুকে ফ্লোটে কনভার্ট করে, আর ফ্লোট ভ্যালুকে তো ফ্লোটেই রেখে দেয়। এখন 8.19 ছিল, সেটাকে 8.19 রেখে দিয়েছে। তো এখানে এই দুটো এই ফাংশনটা ছিল, একটু দেখো কোডগুলো যদি করতে চাও দেখতে পারো। আমি এখানে দেখো, মনে করো একটা কোড করে দেখাই। মনে করো আমি আহ, একটা আহ, কোনো একটা ভেরিয়েবল নিতে পারো, বা ডাইরেক্টও প্রিন্ট করে দেখাতে পারো। মনে করো আমি প্রিন্ট ডাইরেক্ট দেখাচ্ছি। ওকে, তো এখানে জাস্ট ফ্লোট ফাংশনটা আমি নিয়ে নিলাম, ফ্লোট ফাংশন কল করে এখানে আমি মনে করো ভ্যালু পাস করলাম, and, মনে করো 2 পাস করলাম, তাহলে ও কিন্তু প্রিন্ট করবে 2.0। ওকে, এবার আমি যদি এর ভেতরে আমি কোনো স্ট্রিং পাস করে দিই, এক্স এ, মনে করো এরকম একটা পাস, তো সেক্ষেত্রে কিন্তু আমার কাছে একটা এরর চললো, স্ট্রিং টু ফ্লোট, এটা কনভার্সন করা যায় না। এবার তুমি ফ্লোটিং পয়েন্ট কোনো রাখলে, সেটা ফ্লোটিং পয়েন্টেই ও রেখে দেবে। তো দেখো এভাবে কাজটা, হোপফুলি বুঝতে পেরেছো। এরপর ফরম্যাট বলে আছে, ফরম্যাট ফাংশন রিটার্নস এ ফরম্যাটেড রিপ্রেজেন্টেশনস অফ দ্য গিভেন ভ্যালু। তো ফরম্যাট ফাংশন আমরা অনেক সময় ইউজ করি, দেখবে যেমন আমরা সি প্রোগ্রামিং এ পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ এফ, এই জিনিসগুলো ইউজ করতাম। ইন্টিজারের জন্য পার্সেন্টেজ ডি নিতাম, ফ্লোটিং এর জন্য পার্সেন্টেজ এফ নিতাম। তো এখানে দেখো বি এফ, ডি এফ বি আর এ টাইপ ইন্টিজার, ফরম্যাট 1 2 3 ডি, তার মানে ডি মিনস ইন্টিজারকে রিপ্রেজেন্ট করছে, তো আউটপুট তোমার শুধুমাত্র চলে এলো 1 2 3। এরপর তুমি যদি ফ্লোটিং ভ্যালুতে রিপ্রেজেন্ট করতে চাও, তাহলে সেক্ষেত্রে তুমি এইভাবে এফ লিখে দাও, তার মানে ওটা ফ্লোটিং পয়েন্টে চলে যাবে। এরপর তুমি যদি বাইনারিতে রিপ্রেজেন্ট করতে চাও, তাহলে এইভাবে তোমাকে বি লিখতে হবে, ফরম্যাট 12, তারপর কমা দিয়ে এইভাবে বি লিখতে হবে। তো ফরম্যাট ফাংশন দিয়েও তুমি বাইনারিতে কনভার্ট করতে হবে। তো চলো একবার দেখা যাক কিভাবে কোডটা কাজ করলো। চলো, মনে করো আমি প্রিন্ট করলাম ইন্টিজার একটা ভ্যালু, তো এখানে আমি কি করব, প্রিন্ট করব, প্রিন্ট করে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করে ফরম্যাট লিখলাম। এরপর এখানে আমি ভ্যালুটা পাস করে দিলাম, মনে করো 1 কমা,
এরপর তোমাকে ডবল কোটের মধ্যে যে টাইপে তুমি দেখতে চাইছো, অর্থাৎ মনে করো আমি দেখতে চাইছি তোমার কিসে ইন্টিজারের জন্য টি ইউজ হয়। ওকে, এবার এটাকে আমি রান করে দেখি, দেখো তোমার 12 চলে এলো। কিন্তু এইটাকেই আমি যদি ডি কে বি করে দিই, তাহলে 12 এর বাইনারি কত? 1010 তাই তো? তাই 8 আর 4 12, ঠিক আছে। তো দেখো সেটা চলে এলো। মনে করো এখানে আমি 16 করে দিলাম, তাহলে 16 আমরা একটু আগে দেখলাম 1 তার পিঠে 4টে শূন্য, দেখ 1 তার পিঠে 4টে শূন্য। তো এইভাবেও তুমি কিন্তু কনভার্ট করতে পারো। আর ফ্লোটিং করলে এখানে জাস্ট এফ লিখে দাও, তাহলে ওর পাশে পয়েন্ট পয়েন্ট সামথিং জিরো, মোটামুটি 1 2 3 6টা ঘর অব্দি অ্যালাউ হয় ফ্লোটিং এ, ঠিক আছে? 6টা ঘর অব্দি অ্যালাউ। এখানেও দেখো 6টা ঘর অব্দি এসছে। দেখো জিনিসটা বুঝতে পারলে কি? তো এইভাবে ফরম্যাট ফাংশন দিয়ে তুমি কনভার্ট করতে পারো। আমরা এটা সি তেও দেখেছিলাম, যখন সি তে স্ক্যানএফ দিয়ে আমরা কোনো ভ্যালু নিচ্ছিলাম, তো সেক্ষেত্রে আমাদের কি মেনশন করতে হতো? ইন্টিজারের জন্য পার্সেন্টেজ ডি, ফ্লোটিং এর জন্য পার্সেন্টেজ এফ, তাই তো? মনে আছে হোপফুলি। হ্যাঁ তো সেই রকমই এখানেও তুমি ফরম্যাট দিয়ে তোমার অন্য একটা ফরম্যাট থেকে অন্য একটা ফরম্যাটে চেঞ্জ করতে। তো একটু লিখে নাও, আমি কোডটা দেখাচ্ছি, তার আগে ফরম্যাট ফাংশন কি করে একটু লিখে নাও।